ওকে, তোমাদের গতকালকে টেন্স শেষ করছিলাম। টেন্স এর আজকে একটু ব্রিফ দেওয়ার কথা। ব্রিফ দিতে গেলে তো সংক্ষেপে কিছু বলাই ভালো। তোমরা এটা আমি দিয়ে দিছিলাম মেসেঞ্জারে, সবাই পাইছো না? সবাই পাওয়ার কথা। ওকে, টেন্সের ব্রিফ বলতে তোমাদের আহ, তোমাদের প্যারাগ্রাফ রাইটিং অথবা তোমাদের সিভি যাই বলো, তোমাদের রাইটিং বা কম্পোজিশন সাইডে তোমাদের বেশি টেন্স ছাড়া তুমি তো কিছু করতেই পারবে না রাইটিং এ। তাছাড়া টেন্সের কিছু নির্দিষ্ট ব্যবহার আছে, যেমন প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট টেন্স থেকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস পর্যন্ত বেশিরভাগ ব্যবহৃত হয়। এগুলো ফিউচার টেন্স আমরা বেশি ব্যবহার লক্ষ্য করি না বিভিন্ন প্যারাগ্রাফ অথবা বিভিন্ন রাইটিং এ। তো স্পেসিফিক কিছু প্যারাগ্রাফে এই ফিউচার টেন্স এর লক্ষ্য করা যায়, কিন্তু আমরা বেশিরভাগই ফিউচার টেন্স পাই না অনেক লেখায়। ওকে, তোমরা আরেকবার রিভিশন দিতে পারো আমার সাথে সাথে। আমার সাথে রিভিশন দিলে তোমাদের ঘাটতি থাকলে এটা পূরণ হয়ে যাবে। ওকে, তোমরা রিভিশন দিতে পারো। যেমন সিম্পল প্রেজেন্ট টেন্সে কি থাকবে? V1 ভার্বের প্রেজেন্ট ফর্ম, যেমন আই ওয়াচ মুভি, আমি মুভি দেখি। ওকে, আর হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে সাবজেক্ট প্লাস এম ইজ আর, বি ভার্বের কোনো একটা হবে প্লাস V1 প্লাস আইএনজি, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি, ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি। ওকে, যেমন আই এম ওয়াচিং আ মুভি, আমি একটি মুভি দেখতেছি। ওকে, তারপর হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স হচ্ছে তুমি একটা কাজ এইমাত্র শেষ করছো। এটা তুমি যখন ওই কাজটা এইমাত্র শেষ করছো এটা লিখতে যাবা, তখন তুমি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখবা। যেমন তুমি এইমাত্র ক্লাসে জয়েন হয়েছো, ইউ হ্যাভ জয়েন্ট ইন দ্য ক্লাস জাস্ট নাও। ওকে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে সাবজেক্ট প্লাস হ্যাজ অথবা হ্যাভ প্লাস V3, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম। ওকে, V3 ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম, যেমন আই হ্যাভ ওয়াচড এ মুভি, আমি এই মাত্র একটি মুভি দেখে শেষ করলাম। অর্থাৎ তুমি এই মাত্র কিছু একটা কাজ শেষ করছো, এটার বলতেই তোমার প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ব্যবহার অনেক লক্ষ্য করা যায়। তারপর হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, হ্যাভ অথবা হ্যাজ বিন প্লাস ভার্ব, তুমি অর্থাৎ অতীত থেকে বর্তমান সময় পর্যন্ত একটা কাজ করতেছো, এটা বুঝাইতেছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, আই হ্যাভ বিন ওয়াচিং এ মুভি, আমি একটি মুভি দেখতেছি, এটা তোমার নির্দিষ্ট সময় ফর অথবা সিন্স এর ব্যবহার শিখিয়েছিলাম। আহ সেই অনুযায়ী হবে ফর এবং সিন্স। আর তোমরা যারা খাতা নাওনি এখনই খাতা রেডি করো সামনে, ঠিক আছে? তোমাদের গুরুত্বপূর্ণ ক্লাস আজকে। আহ ইনশাল্লাহ আজকে তোমাদের বেসিক গ্রামারের অনেকটা ক্লিয়ার হয়ে যাবে সেন্টেন্স সম্পর্কে জানো। ঠিক আছে? তারপর তোমরা দেখতে পাচ্ছ সিম্পল পাস্ট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স। এটা হচ্ছে সাবজেক্টের সাথে V2, সাবজেক্ট প্লাস V2, অর্থাৎ পাস্ট পাস্ট ফর্ম। সাবজেক্ট প্লাস হচ্ছে প্রেজেন্ট ফর্ম, এই যে V1 মানে প্রেজেন্ট ফর্ম, V2 মানে পাস্ট ফর্ম। সাবজেক্ট প্লাস V2, আই আই ওয়াচড এ মুভি, ওয়াচের V2 হচ্ছে ওয়াচড, আই ওয়াচড এ মুভি, আমি একটি মুভি দেখেছি। ঠিক আছে, তুমি এটা পাস্টের শেষ করছো, আই ওয়াচড এ মুভি। এই সিম্পল পাস্ট আর হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট অনেক সময় গোলমেল থাকে, কিন্তু এটা তোমার ফরম্যাট অনুযায়ী আসবে। তুমি যখন আহ, যেটা অ্যাপ্রোপ্রিয়েট মনে করো ওটা ব্যবহার করতে পারবা, এতে বেশি একটা প্রবলেম হয় না। ঠিক আছে, অ্যাডভান্স লেভেলে লিখতে গেলে তখন তোমার সিম্পল পাস্ট অথবা পাস্ট প্রেজেন্ট পারফেক্টের ডিফারেন্ট ডিফারেন্ট রিফারেশন সম্পর্কে জানতে হবে। ওকে, তারপর হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আমি খুব দ্রুত যাচ্ছি, কারণ গতকালকে তোমাদের এই ক্লাসটা সম্পূর্ণ করা হয়েছে, তাই আজকে একটু দ্রুত যাচ্ছি। তারপর হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াস হচ্ছে তোমরা কিছু একটা করতেছিলে আহ, আগে, তো অতীতে কিছু একটা করতেছিলে। ওকে, তুমি একটা কাজ করতেছিলে, যেমন তুমি গতকালকে ক্লাস করতেছিলে। আহ, তুমি গতকালকে ক্লাস করতেছিলে, এটা হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে।
আই ওয়াচ ওয়াচিং এ মুভি, আই ওয়াজ ওয়াচিং এ মুভি, অর্থাৎ তুমি গতকালকে মুভি দেখতেছিলে। তারপর হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট হ্যাভ অথবা হ্যাজ এর বদলে হ্যাড প্লাস ভি থ্রি। সহজে মনে রাখা টেকনিক হচ্ছে তোমার প্রত্যেকটা প্রেজেন্ট পার্ট, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট আর হচ্ছে তোমার ফিউচার পারফেক্টে এই হ্যাভ থাকবে অবশ্যই, হ্যাভ অথবা হ্যাজ অথবা হ্যাড। আর যাই বলো এর পরে তোমার ভি থ্রি, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল অবশ্যই থাকবে, ভার্বের পাস্ট পার্টিসিপল। ওকে, তারপর হচ্ছে তোমরা দেখো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে হ্যাড বিন প্লাস ডি ওয়ান প্লাস আইএনজি। হ্যাড বিন এর সাথে ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আইএনজি যুক্ত করলেই পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর আই হ্যাড বিন ওয়াচিং এ মুভি, আমি অতীতে মুভি দেখতেছিলাম, অর্থাৎ তুমি অতীতে কোনো একটা কাজ করতেছিলে, এটা বোঝাতে হলে তোমার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস অবশ্যই দরকার। এরপর হচ্ছে ফিউচার, আমি বারবারই বলতেছি ফিউচারটা বেশি একটা রাইটিং এ খুব একটা লক্ষ্য করা যায় না। তুমি যদি ইফেক্টিভ রাইটিং অর্থাৎ অ্যাডভান্স লেভেল রাইটিং দেখো, ফিউচারটা খুবই কম ব্যবহার হয়। ফিউচার, তাই ফিউচার সিম্পলটা ব্যবহার করা হয়। ঠিক আছে, তুমি যদি আবার এইমেল লাইফ প্যারাগ্রাফ অথবা এই ধরনের কিছু লেখো, তখন তোমার ফিউচার টেন্সটা দরকার হয়। আমাকে শুনতে পাচ্ছ ঠিক মতো? জি, শুনতে পাচ্ছি। ওকে, ফিউচার, তারপর হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ফিউচার কন্টিনিউয়াস টেন্স হচ্ছে তুমি ভবিষ্যতে কিছু একটা করতে থাকবা, শেল অথবা উইল, বি, বি হবে অবশ্যই, শেল অথবা উইল এর সাথে বি হবে প্লাস ভি ওয়ান প্লাস। আচ্ছা, তোমাদের ভয়েস টেন্সটা শেখানো উচিত ছিল, কারণ ভয়েস চেঞ্জও শিখাবো। ওকে, ভয়েস টেন্সটা দরকার হয় অনেক সময় রাইটিং এ বেশি নাম্বার পাওয়ার জন্য, ভয়েসটা দরকার আছে। আমি মনে করি ভয়েসটাও তোমাদের শিখাবো, সমস্যা নাই। আহ, তারপর হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স তো দেখলা, আই উইল বি ওয়াচিং এ মুভি, আমি ভবিষ্যতে আমি সামনে একটা মুভি দেখতে থাকবো। ওকে, তারপর হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট সাবজেক্ট প্লাস উইল অথবা শেল, হ্যাভ প্লাস শেল অথবা উইল প্লাস হ্যাভ প্লাস ভি থ্রি। আমাদের কারো নেট প্রবলেম হয়তো। আহ তোমরা কি ক্লিয়ার শুনতে পাচ্ছ আমাকে? একবারে ক্লিয়ার? হ্যাঁ। জি, শুনতে পাচ্ছি। ক্লিয়ার শুনতে পারলেই ভালো। তোমাদের জাস্ট আমি ব্রিফ দিয়ে যাচ্ছি। গতকালের ক্লাসটা ছিল, আমি বিস্তারিত তোমাদের বলেছি। তারপর আজকে ব্রিফ দিচ্ছি। তারপর হচ্ছে তোমাদের ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, সাবজেক্ট প্লাস শেল হ্যাভ অথবা উইল হ্যাভ বিন, বিন অবশ্যই যুক্ত হবে প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আইএনজি। অর্থাৎ আমি ভবিষ্যতে একটা নির্দিষ্ট সময়ে একটা কাজ করতে থাকবো, অর্থাৎ এই নির্দিষ্ট সময় আই উইল হ্যাভ বিন ওয়াচিং এ মুভি। ঠিক আছে, তোমরা অনেক সময় অনেক রাইটিং এ দেখবা অনুবাদ করা আছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর, কিন্তু ব্যবহার হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। এরকম অনেক তোমরা প্যারাগ্রাফে দেখবা। আর এতে সমস্যার কিছু নাই, তোমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর বদলে প্রেজেন্ট কন্টিনিউয়াস ব্যবহার করতে পারো, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর বদলে পাস্ট কন্টিনিউয়াস ব্যবহার করতে পারো। এগুলো হচ্ছে অ্যাডভান্স যারা রাইটিং লেখে তারা বেশিরভাগ এগুলা ব্যবহার করে। এতে বেশি একটা সমস্যা হয় না, তোমরা এটা লিখতে পারো। ওকে, এই টেন্স নিয়ে আর কিছু প্রশ্ন আছে তোমাদের? প্রশ্ন থাকলে করতে পারো। আর কখন হ্যাভ আর হ্যাজ ব্যবহার করবো? আচ্ছা, আমি ক্লিয়ার শুনতে পাচ্ছি না, তুমি কি বলছো? বললাম যে হ্যাভ আর হচ্ছে হ্যাভ কখন ব্যবহার করবো? হ্যাভ অথবা হ্যাজ? হ্যাঁ। ওকে, হ্যাভ অথবা হ্যাজ হচ্ছে তোমার সাবজেক্ট অনুযায়ী বসে, যেমন একটা সাবজেক্ট, সাবজেক্ট লিস্ট আমি দিয়ে দেবো হ্যাভ অথবা হ্যাজ এর ব্যবহার। যেমন আই এর সাথে হ্যাভ বসে সবসময়, আই হ্যাভ। ওকে, ফার্স্ট পারসন, হ্যাঁ। সেকেন্ড পারসন, থার্ড পারসনের পার্সনটাও তোমাদের গ্রিডটা উচিত ছিল। তারা বলতেছি আমি এতটুকু শুধু মাথায় রাখো, আই এর সাথে হ্যাভ, হি অথবা সি এর সাথে হ্যাজ। ওকে, হি অথবা সি এর সাথে হ্যাজ, হ্যাঁ। ইউর সাথে হ্যাভ, ইউর সাথে হ্যাভ। আর হচ্ছে তোমার আর বা- আর যে কোনো নামের সাথে হ্যাজ ব্যবহৃত হয়। ওকে,
বুঝতে পারছো? জি ইউর সাথে হ্যাভ, জি। আই এর সাথে হ্যাভ, এবং হি অথবা সি এর সাথে হ্যাজ ব্যবহার হয়। হি অথবা সি এর সাথে হ্যাজ ব্যবহার হয়। এরা সব সময় এটা ব্যবহার হয়। আর যদি বলো এভরিওয়ান, এভরিবডি, তখন কি হবে? হ্যাজ হবে। এভরিওয়ান হ্যাজ, এভরিওয়ান হ্যাজ কমপ্লিটেড দ্য ওয়ার্ক। সবাই কাজটি কমপ্লিট করেছে। এভরিবডি হ্যাজ কমপ্লিটেড দ্য ওয়ার্ক, তখন হ্যাজ ব্যবহার হবে। ওকে। আর হ্যাভটা কখন ব্যবহার হবে? আই, ইউ, এই ক্ষেত্রে হ্যাভ ব্যবহার হবে। আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে হ্যাজ ব্যবহার হবে। ওকে, বুঝতে পারছো? জি আর ওয়াজ ওয়ার ব্যবহার হচ্ছে আই এর সাথে ওয়াজ ব্যবহার হবে, ইউর সাথে ওয়ার ব্যবহার হবে। অর্থাৎ প্লুরাল ক্ষেত্রে ওয়ার ব্যবহার হবে, সিঙ্গুলার ক্ষেত্রে ওয়াজ ব্যবহার হয়। সিঙ্গুলার কোনটা? তুমি একা, আই ওয়াজ। ঠিক আছে। ইউর সাথেও কিন্তু ওয়ার ব্যবহার হবে। এরা সিঙ্গুলার প্লুরাল বিষয় না। ইউ বলতে তোমরা অনেক মানুষকে বোঝাতে পারো। ইউ বলতে তুমি আহ, অন্য কাউকে একা বোঝাতে পারো এবং অনেককে বোঝাতে পারো, সেক্ষেত্রে ইউর সাথে ওয়ার ব্যবহার হবে। এর সাথে ওয়ার ব্যবহার হবে। শুধু আয়ের সাথে ওয়াজ ব্যবহার হবে। ওকে। তারপর হচ্ছে তোমার আর তো নাই। হ্যাড তো তোমার ব্যবহার করা পাস্ট পারফেক্ট টেন্সে। আর উইল তোমার শেলের ব্যবহারটা কালকে বলছিলাম। শেল তুমি যখন লিখবা তখন এই সেন্টেন্সটা অনেক জোর দেওয়া হবে, অর্থাৎ তুমি একটা অবশ্যই পর্যায়ে চলে যাবে। যেমন আই উইল ওয়াচ এ মুভি, আমি একটা মুভি দেখবো, সাধারণ একটা সেন্টেন্স। যখন তুমি বলবা আই শেল ওয়াচ এ মুভি, অর্থাৎ আমি অবশ্যই একটা মুভি দেখবো, অবশ্যই কথাটা অনুবাদে আসবে না, কিন্তু একটা জোর জোর প্রদান করা হবে। ওকে। তো সবসময় উইলেই ব্যবহার হয়, আমরা রাইটিং এ শেল ব্যবহার পাই না। এটা তো বুঝতে পারছো? আর সব বুঝছো? জি। বুঝতে পারছো? ওকে, আমরা নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। আচ্ছা, সেন্টেন্স স্ট্রাকচার, এটা অনেক গুরুত্বপূর্ণ। এই সেন্টেন্স স্ট্রাকচারের পরেই তোমাদের রাইটিং এর নাম্বার ডিপেন্ডস করে। অনেক সময় অনেক সময় তোমরা সেন্টেন্স স্ট্রাকচার সবকিছু ঠিক থাকে, অনেক সময় সেন্টেন্স স্ট্রাকচারে তোমরা ভুল করো। তোমাদের বেসিক কিছু সেন্টেন্স স্ট্রাকচার ইয়ে করবো। তোমরা তো সেন্টেন্স ব্যবহারিক দিক থেকে এবং তোমাদের অর্থগত দিক থেকে প্রকারভেদ আছে। ব্যবহারিক দিক থেকে সেন্টেন্স 5 প্রকার এবং অর্থগত ভাবে সরি তোমার স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্স হচ্ছে 3 প্রকার। স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্স 3 প্রকার, যেমন সিম্পল সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স এবং কমপ্লেক্স সেন্টেন্স। আর 4 নাম্বারটা হচ্ছে যারা খুবই অ্যাডভান্স লেভেলের ইউজার তারা ব্যবহার করে। তারপর আমি তোমাদের এখানে রাখছি। আমরা মূলত এই তিনটা সেন্টেন্স টাইপ নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে অ্যাডভান্স লেভেল যারা রাইটার আছে তারা এই কম্পাউন্ড এবং কমপ্লেক্স সেন্টেন্সের ব্যবহার করে। যেহেতু আমরা বেসিক রাইটিং শিখতেছি, তাই আমাদের উচিত হবে সিম্পল সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স এবং কমপ্লেক্স সেন্টেন্স সম্পর্কে জানা। ওকে। আচ্ছা, আমরা চলে যাচ্ছি। আচ্ছা, সিম্পল সেন্টেন্স, আচ্ছা, বেসিক সেন্টেন্স স্ট্রাকচার জানার আগে আমাদের ক্লোজ সম্পর্কে জানা অবশ্যই দরকার। তোমরা ক্লোজ সম্পর্কে কারা কারা জানো? ক্লোজ সম্পর্কে অবশ্যই জানা দরকার। আচ্ছা, আমি ক্লোজ সম্পর্কে তোমাদের জানাচ্ছি। ওকে, ক্লোজ কাকে বলে? সে তো ক্লোজ হচ্ছে একটা গ্রুপ অফ ওয়ার্ড, অর্থাৎ কিছু গ্রুপের কিছু ওয়ার্ডের সমষ্টি। কিছু ওয়ার্ডের সমষ্টি অর্থাৎ কি কি ওয়ার্ড থাকবে সেখানে? সেখানে থাকবে একটা সাবজেক্ট প্লাস একটা ভার্ব থাকবে। ওকে। একটা সাবজেক্ট এবং একটা ভার্ব থাকলেই ভার্ব হয় যে প্রেডিকেট। ওকে। সাবজেক্ট এন্ড এ প্রেডিকেট, অর্থাৎ আহ, একটা কথা তুমি বলতেছো, এটা যদি সারাংশই না থাকে, অর্থাৎ তোমার শ্রোতা যদি এটা বুঝতেই না পারে, সেটা কোনোভাবেই তোমার বক্তব্য হতে পারে না। তাই তোমার সেন্টেন্সটা এরকম হওয়া উচিত। সেন্টেন্স একটা সাবজেক্ট থাকবে, অর্থাৎ তুমি যাকে উদ্দেশ্য করবে, উদ্দেশ্য এবং এটা প্রেডিকেটের বাংলা হচ্ছে বিধেয়, অর্থাৎ উদ্দেশ্য এবং বিধেয় থাকবে। তাইলে তোমার একটা ক্লোজ পরিপূর্ণ হবে। তোমার একটা গ্রুপ অফ ওয়ার্ড, অর্থাৎ একটা 3-4টা শব্দ লাগলা তুমি, এই যেমন এখানে শব্দ লেখলা, এ ক্লোজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস। আচ্ছা, এখানে তুমি লেখলা গ্রুপ অফ, তারপর লেখলা ক্লোজ, এগুলো কিছুই বোঝায় না। অর্থাৎ তুমি যদি লেখো এ ক্লোজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ড, অর্থাৎ ক্লোজ হচ্ছে কিছু ওয়ার্ডের অর্থাৎ শব্দের সমষ্টি, তখন কিন্তু এই কথাটা পূর্ণতা পায়। ওকে। যখন তোমরা আহ, এই সাবজেক্ট এবং একটা ভার্ব থাকে অবশ্যই একটা ক্লোজে,
তখন এই ক্লোজটা পরিপূর্ণ হবে। ক্লোজের বিপরীত আছে ফ্রেশ। ফ্রেশ সম্পর্কে একটু ধারণা দিব, ক্লোজ সম্পর্কে শেষ করি। এই ক্লোজটা হচ্ছে দুই প্রকার: ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ অথবা তোমার এটা কি বলে প্রিন্সিপাল ক্লোজ। ওকে, তোমরা হয়তো বইতে প্রিন্সিপাল ক্লোজ পড়ে থাকতে পারো। প্রিন্সিপাল ক্লোজ তোমরা পড়ছো নাকি ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ পড়ছো, কোনটা পড়ছো তোমরা? ওইভাবে আমি শিখাই যাতে তোমাদের সুবিধা হয়। ইন্ডিপেন্ডেন্ট। ওকে, ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ, এটার প্রিন্সিপাল ক্লোজও বলে, অর্থাৎ স্বাধীন ক্লোজ। ইন্ডিপেন্ডেন্ট তো স্বাধীন, তোমরা সবাই জানো। অর্থাৎ এই ক্লোজটার কোনো সাহায্য দরকার হয় না, এ নিজেই এর নিজের অর্থ প্রকাশ করতে পারে। আহ, আহ, এটা নিজেই নিজের অর্থ প্রকাশ করতে, যেমন শি ওয়েন্ট টু দ্য স্টোর, সে দোকানে গিয়েছিল। ওকে, এখানে কিন্তু আর অন্য কোনো সেন্টেন্সের সাহায্য নেওয়া হয় নাই। শি ওয়েন্ট টু স্কুল, এখানে এটা গ্রুপ অফ ওয়ার্ড, অর্থাৎ কিছু গ্রুপে ওয়ার্ডের সমষ্টি। এখানে কি থাকতে হবে ক্লোজের রুলস অনুযায়ী? এখানে একটা সাবজেক্ট থাকতে হবে। সাবজেক্টটা কি? শি। সাবজেক্ট আছে প্রেডিকেট অর্থাৎ বিধি, অর্থাৎ ভার্ব, ভার্বও থাকতে হবে। ভার্ব আছে ওয়েন্ট, শি ওয়েন্ট, সে গিয়েছিল, এই পর্যন্ত কিন্তু সেন্টেন্স হয়। টু দা স্টোর, সে দোকানে গিয়েছিল। ওকে, এখানে কিন্তু সাবজেক্ট আছে এবং ভার্ব আছে, অর্থাৎ একটা বাক্য পূর্ণতা পেয়েছে। এটা তোমরা সিম্পল সেন্টেন্স বলতে পারো। অর্থাৎ আগে আগে ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ বুঝাই, এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ। এটা কারোর উপর ডিপেন্ড করতে হয় না, এটা কারোর উপর কারো সাহায্য নিয়ে নিজের অর্থ প্রকাশ করতে হয় না, এটা নিজে নিজেই নিজে নিজের অর্থ প্রকাশ করতে পারে। আর যদি বলো ডিপেন্ডেন্ট ক্লোজ অর্থাৎ সাব অর্ডিনেট ক্লোজ, অনেকে পড়ো বইতে। ডিপেন্ডেন্ট ক্লোজ মানে সাব অর্ডিনেট ক্লোজ। এটা তোমরা নোট করে নিতে পারো সুন্দরভাবে, এই দুইটাই নোট করবা। ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ এর এখানে একটা অ্যারো, একটা চিহ্ন দিয়ে, ডিভাইডেড চিহ্ন দিয়ে তোমরা লিখতে পারো প্রিন্সিপাল ক্লোজ। আর ডিপেন্ডেন্ট ক্লোজ এর পাশে তোমরা লিখতে পারো এটা সাব অর্ডিনেট, সাব অর্ডিনেট ক্লোজ। ওকে, ডিপেন্ডেন্ট ক্লোজ মানে এটি কারো সাহায্য ছাড়া, মানে অন্য সেন্টেন্সের, অর্থাৎ এই যে ইন্ডিপেন্ডেন্ট ক্লোজের সাহায্য ছাড়া নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না। অর্থাৎ কারো না কারো সাহায্য দরকার হয় ডিপেন্ডেন্ট ক্লোজের অর্থ প্রকাশ করতে হলে। একটা নির্দিষ্ট অর্থ যদি প্রকাশ পেতে অবশ্যই ডিপেন্ডেন্ট ক্লোজ ইন্ডিপেন্ডেন্ট ক্লোজের সাহায্য নেয়। সেক্ষেত্রে তোমরা যদি এক্সাম্পলের দিকে তাকাও, এখানে দেখো, এই যে বিকজ শি ওয়াজ আউট অফ মিল্ক, এটা কোনো আহ, অর্থ প্রকাশ করছে? কা- কারণ সে ছিল সে ছিল মিল্কের বাইরে, অর্থাৎ এটা কোনো অর্থ প্রকাশ করছে? বিকজ এর পরে আসছে, এখানে যদি আর একটা সেন্টেন্স থাকতো সুন্দরভাবে, তাহলে এটার অর্থ প্রকাশ করতো। কে আশা করি ইন্ডিপেন্ডেন্ট এবং ডিপেন্ডেন্ট ক্লোজের ব্যাপারটা বুঝছো। তারপর আরো তোমাদের বিস্তারিত বুঝাই। এই যে তোমার ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ অর্থাৎ প্রিন্সিপাল ক্লোজ, অ্যান ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ ক্যান স্ট্যান্ড অ্যালোন অ্যাজ আ সেন্টেন্স, অর্থাৎ একাই একশো, একাই নিজের অর্থ নিজেই প্রকাশ করতে পারে, এর কোনো সাহায্য দরকার হয় না। ঠিক আছে, তোমরা দাঁড়িয়ে বলো একাই একাই একশো। হ্যাঁ, তা তারপর হচ্ছে দেখো, দ্য সিক্রেট অফ লাইফ ইজ অনেস্টি। সিক্রেটটা হচ্ছে লাইফের সততা। এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ, অর্থাৎ এর কোনো সাহায্য দরকার নেই, নিজেই নিজের অর্থ প্রকাশ করছে। আহ, তার এটা অর্থ প্রকাশ করে নিজে একটা সেন্টেন্স হয়ে গেছে। ওকে, তারপর হচ্ছে ইফ ইউ ক্যান ফেক দ্যাট ইউ হ্যাভ গট ইট মেট। ওকে, এই দেখো ইউ হ্যাভ গট ইট মেট, তুমি এটা তুমি এটা তৈরি করতে পারতে। এখানে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ, তুমি এটা তৈরি করতে পারতে, এটা কিন্তু তোমার অর্থ আহ, প্রকাশ পাইছে, তুমি এটা তৈরি করতে পারতে। তুমি কারোর সামনে যদি বলো তুমি এটা তৈরি করতে পারতে, তখন এটা অর্থ প্রকাশ পায়। আর এখানে যদি দেখাও ইফ ইউ ক্যান ফেক দ্যাট, ইফ ইউ ক্যান ফেক দ্যাট অর্থ কি? এই যে এটা এটা দেখো, দিস কুড বি নট এ সেন্টেন্স, অর্থাৎ এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লোজ। অর্থাৎ ইফ আসছে, তোমাদেরকে কন্ডিশনাল সেন্টেন্স সম্পর্কে ধারণা, অবশ্যই ধারণা দেবো পরবর্তী ক্লাসে। কন্ডিশনাল সেন্টেন্স সম্পর্কে ধারণা দেওয়া হবে। Okay? তোমরা বুঝতে পারছো? তোমরা বুঝতে পারছো আমার কথা? এমনি আটাই জানা আর এখন কারণ লাগিয়েছি সপ্তাহ তোমরা বুঝতে পারছো আমার কথা? ওকে, ওকে, ওকে।
আচ্ছা, আমরা তোমাদের ইন্ডিপেন্ডেন্ট ক্লোজটা আরো কিছু তোমাদের ইয়ে দেই। এই যে আরো কিছু এক্সাম্পল, তোমরা এক্সাম্পল গুলো লিখে নিতে পারো। আহ, খাতার সামনে থাকলে এক্সাম্পল গুলো লিখে নাও। ওই যে এক্সাম্পল আছে, যেমন হোয়াট ইজ ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, an independent clause also known as main clause, অর্থাৎ মেইন ক্লোজ। ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ তুমি মেইন ক্লোজ বলতে পারো। ফর এক্সাম্পল, আই উইল কল ইউ when I reach home। যখন আই উইল কল ইউ, এটা একটি নিজস্ব নিজে, এই যে when I reach home এটা বাদে নিজে নিজে অর্থ প্রকাশ করছে। আই উইল কল ইউ, আমি তোমাকে কল করব। এজন্য কিন্তু আর একটা এই যে এটার প্রয়োজন হয় না, এটা নিজেই একশো। তারপরেও এটা যখন দিছে তখন তোমরা এখান থেকে বুঝতে পারবা। আই উইল কল ইউ হোয়েন আই রিচ হোম, যখন আমি বাড়িতে পৌঁছাবো তখন তোমাকে কল দিব। ওকে, এখানে কিন্তু যদি আমি এইটুকু সেন্টেন্স বাদ দেই, তখন যদি এখান থেকে বলা শুরু করি হোয়েন আই রিচ হোম, যখন আমি বাড়ি পৌঁছাবো, এটা কি তোমার পূর্ণতা পাইছে? সেন্টেন্সটা কি অর্থ প্রকাশ করছে, পরিপূর্ণ অর্থ প্রকাশ করছে? হোয়েন আই রিচ হোম, যখন আমি বাড়ি পৌঁছাবো, এটার তোমার মনে হইতেছে না এখানে আগে পরে তো অবশ্যই কিছু আছে? এই কারণে এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লোজ। অর্থাৎ এই ডিপেন্ডেন্ট ক্লোজটা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ ছাড়া অর্থ প্রকাশ করতে পারে না। অর্থাৎ এই সেন্টেন্সটা তুমি দেখতেছো, এই ডিপেন্ডেন্ট ক্লোজ ওয়েন আই রিচ হোম, এটা কিন্তু এই তোমার ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ স্বাধীন বাক্য ছাড়া এটা কিন্তু তোমার অর্থ প্রকাশ করতে পারতেছে না। এই জন্য এটাকে বলা হয় ডিপেন্ডেন্ট ক্লোজ। ওকে, আর তোমরা সহজ ভাষায় বোঝো, বাংলায় পড়ছো না আকাঙ্ক্ষা আসক্তি যোগ্যতা, পড়ছো না আকাঙ্ক্ষা আসক্তি যোগ্যতা। ওকে, এটা হচ্ছে আকাঙ্ক্ষা। তুমি একটা কথা শোনার পরে আকাঙ্ক্ষা প্রকাশ পায়, এই কথার পরবর্তী সেন্টেন্সটা কি হবে? তা তুমি কথাটা সম্পন্ন করো নাই। আহ, তুমি তুমি যদি বলো আহ, কারণ আমি গতকাল ক্লাসে উপস্থিত থাকতে পারিনি, কারণের আগে তো নিশ্চয়ই একটা কিছু আছে। তুমি এটা তো তোমার ভিতর থেকে আকাঙ্ক্ষা প্রকাশ হয়, নিশ্চয়ই তো কারণের আগে কিছু তো তোমার হওয়া উচিত। এটা তো তোমার একটা কমপ্লিট সেন্টেন্স হয় নাই। যখন এই কারণের আগে যেই সেন্টেন্সটা, সেই ক্লজটা যুক্ত করবা, ওই ক্লজটাই হচ্ছে তোমার ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এবং তুমি যেটা বলছো কারণ আমি গতকাল ক্লাসে যুক্ত হতে পারিনি, ওটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। আশা করি বুঝতে পারছো, বুঝছো তোমরা? বুঝতে পারছো তোমরা ক্লোজ সম্পর্কে বুঝতে পারছো? ওকে। ওকে, হোয়াট ইজ সাবঅর্ডিনেট ক্লোজ, যেটা বললাম ওই তোমার ডিপেন্ডেন্ট ক্লোজ। আর এটাই সাবঅর্ডিনেট ক্লোজ। তোমরা এক্সাম্পল গুলো লিখে লিখে রাখতে পারো। এক্সাম্পল গুলো লিখে রাখো। A subordinate clause, also known as dependent clause. Other dependent একটা clause is a type of clause that cannot stand alone as a complete sentence because it does not express a complete thought. কমপ্লিট চিন্তা প্রকাশ করতে পারে না। ঠিক আছে, এটার অবশ্যই তোমার ওই আহ, অন্য অবশ্যই তোমার ইন্ডিপেন্ডেন্ট ক্লোজের সাহায্য নিতে হয়। এটা সাহায্য ছাড়া অবশ্যই এটা নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না। ওকে, তোমরা এটা জানো, এটা হচ্ছে এটা কে কি জানো সেন্টেন্স, তোমরা চ্যাট বক্সে লিখে তো। আই উইল কল ইউ হোয়েন আই রিচ হোম, সিম্পল, কম্পাউন্ড না কমপ্লেক্স? লিখো। ওকে, এটা তোমরা আশা করি বুঝতে পারছো। আশা করি বুঝতে পারছো। ওকে, এবার আছি তোমাদের সেন্টেন্সে। ওকে, সিম্পল সেন্টেন্স স্ট্রাকচারটা তোমরা খাতায় লেখো সবাই। খাতা সামনে নিয়ে বসবা অবশ্যই, ক্লাসের আগে অবশ্যই তোমরা খাতা সামনে নিয়ে বসবা। কারণ তোমাদের লিখে রাখা উচিত। কারণ সব সময় তো তোমাদের মাথায় থাকবে না। যখনই মাথায় থাকবে না তখনই তোমরা খাতাটা বের করে এক নজর দেখবা, আহ আয়ত্ত এসে যাবে একদিনেই। তোমরা মনে করো যে একদিনেই সব পড়ে শেষ করে ফেলবা, আসলে বিষয়টা এমন না। পড়তে গেলে একটু সময়ের প্রয়োজন হয়। ওকে, তোমরা ফলো করো। সাবজেক্ট প্লাস প্রেডিকেট, প্রেডিকেট মানে বিধেয়। ওকে, তোমাদের এত কিছু দরকার নাই। সাবজেক্ট প্লাস ভার্ব লিখে দেবে এখানে। সাবজেক্ট প্লাস যে কোনো একটা ভার্ব, অর্থাৎ প্রত্যেকটা আচ্ছা,
আচ্ছা, প্রত্যেকটা তোমার ওই যে টেন্স, টেন্স যেগুলো আছে প্রত্যেকটাই সিম্পল টেন্স। প্রত্যেকটা টেন্সে কিন্তু সিম্পল টেন্স, ওকে, সিম্পল সেন্টেন্স, সরি, সিম্পল সেন্টেন্স, প্রত্যেকটা টেন্স হচ্ছে সিম্পল সেন্টেন্স। অনেক সময় তোমরা রাইটিং এর ক্ষেত্রে এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, তোমরা কোন সেন্টেন্সে লিখতেছো, সিম্পল, কমপ্লেক্স না কম্পাউন্ড। ওকে, সেই হিসেবে অনেক সময় তোমরা যদি টাইটেল অর্থাৎ প্যারাগ্রাফের যে উপরে যেই টাইটেলটা হয় তাই টাইটেলটা লেখো। টাইটেল বলতে ওই তোমাদের কি বলে এটা, টপিক সেন্টেন্স না, টপিক সেন্টেন্স টাইপের, টপিকের নিচে থাকে টপিক সেন্টেন্স। হ্যাঁ, টপিক সেন্টেন্স, টপিক সেন্টেন্স তোমরা যখন সিম্পল সেন্টেন্স লেখো, অনেক সময় স্যাররা তোমাদের টপিক সেন্টেন্সটাই ফলো করে, অর্থাৎ তুমি যদি টপিক সেন্টেন্সটা সুন্দরভাবে লেখো, অর্থাৎ কমপ্লেক্স সেন্টেন্স দিয়ে যদি টপিক সেন্টেন্সটা লেখো, তখন স্যাররা কিন্তু দেখবে না অ্যাডভান্স লিখে এর নাম্বার বাড়িয়ে দেওয়া উচিত, ওকে। আর সিম্পল সেন্টেন্স পরিহার করবা, তোমার টপিক সেন্টেন্স অবশ্যই সিম্পল সেন্টেন্স পরিহার করবা। সিম্পল সেন্টেন্স কোনটা আমি বললাম যে প্রত্যেকটা টেন্সেই সিম্পল সেন্টেন্স, ওকে। এখানে কোনো ঝামেলা থাকবে না, অন্য কোনো ওই যে হোয়েন, হু, দ্যাট, রাইট, এগুলো থাকবে না, সাবজেক্ট প্লাস শুধু ভার্ব। ওকে, এক্সাম্পল হিসেবে সান শাইনস। ওকে, তোমাদের কারো থেকে মনে হয় সাউন্ড আসছে। ওকে, তারপর হচ্ছে যে আমরা এই সিম্পল সেন্টেন্স তো সবাই বুঝছো, এটা তো খুবই ইজি, এটা বুঝার কিছু নাই। সাবজেক্টটা দা সান, এখানে এসে প্রেডিকেটটা শাইন, এত বিধিও, উদ্দেশ্য বিধিও। তোমরা বাংলা যদি পড়ো আমার কথাটা বেশি বুঝতে পারবা। অবশ্যই আমি আবার আমি কিন্তু ইংরেজি সমান সমান বাংলাও পারি। বাংলাটা আমার অনেক পছন্দের সাবজেক্ট, ওকে। বাংলাটা পড়াচ্ছি না, তারপরও বাংলাটা আমার আয়ত্তে আছে খুব ভালোভাবেই। আহ ওকে, পরবর্তীতে তোমরা যে বলছিলাম যে ফ্রেজ এবং ক্লোজের একটা ডিফারেন্স দেখাবো, ডিফারেন্স বিটুইন ফ্রেজ এন্ড ক্লোজ। ক্লোজটা তো তোমরা জানছো, একটা গ্রুপ অফ ওয়ার্ড, এর পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ পাবে। ঠিক আছে, এ ক্লোজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ড, পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ, ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ বা ডিপেন্ডেন্ট ক্লোজের মাধ্যমে পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ পায়। অর্থাৎ অনেক সময় প্রকাশ পায় না, অর্থাৎ ডিপেন্ডেন্ট ক্লোজের সময় প্রকাশ পায় না, ইন্ডিপেন্ডেন্ট ক্লোজের সময় প্রকাশ পায়। কিন্তু এক গ্রুপ অফ ওয়ার্ড, অর্থাৎ একটা সাবজেক্ট থাকবে, একটা ভার্ব থাকবে অবশ্যই। ওকে, এক্সাম্পল, তোমরা এক্সাম্পল গুলো লিখে রাখতে পারো, ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল পাস। ওকে, এখানে দুইটা ক্লোজ ব্যবহার হচ্ছে। ইফ আই ওয়ার ইউ আই উড নট টু ডু। এখানে এই প্রথম সেন্টেন্সে একটা ক্লোজ, দ্বিতীয় সেন্টেন্সে একটা ক্লোজ, আর এই ফুল সেন্টেন্সে একটা ক্লোজ ব্যবহার হচ্ছে, এখানে এখানে ফুল স্টপ নাই। আচ্ছা, এখানে হচ্ছে ফ্রেজ, দেখো আই গেভ হিম এ গোল্ড চেন। আচ্ছা, ফ্রেজটা কি? এ ফ্রেজ ইজ এ গ্রুপ ওয়ার্ড, ফ্রেজটাও কিন্তু গ্রুপ অফ ওয়ার্ড, অর্থাৎ এই যে ফ্রেজটাও কিন্তু গ্রুপ অফ ওয়ার্ড দ্যাট ডাজ নট কন্টেইন এ ফাইনাইট ভার্ব। ফাইনাইট নন ফাইনাইট ভার্ব সম্পর্কে পড়ছো তোমরা? ফাইনাইট নন ফাইনাইট ভার্ব হচ্ছে যে ভার্বের শেষে সাবজেক্ট, যে ভার্বের শেষে অবজেক্ট থাকে না, অবজেক্ট পূর্ণতা পায় না, তাকে বলা হয় নন ফাইনাইট ভার্ব। ওকে, বুঝতে পারছো? আর যে সেন্টেন্সের শেষে অবজেক্ট আছে, ওই সেন্টেন্সের ভার্বটা হচ্ছে ফাইনাইট ভার্ব। খাতায় লিখে রাখো, খাতায় লিখে লিখে রাখো, যে সেন্টেন্সের শেষে অবজেক্ট আছে সেই সেন্টেন্সের ভার্ব হচ্ছে ফাইনাইট ভার্ব। আর যে সেন্টেন্সের শেষে অবজেক্ট নেই সেই সেন্টেন্সের ভার্বটা হলো নন ফাইনাইট ভার্ব। লিখে রাখছো? Okay, so a phrase is a group of words that does not contain a finite verb. It does not have subject and predicate. সাবজেক্টও থাকে না, প্রেডিকেটও থাকে না, সাবজেক্টও থাকে না এবং বিধিও থাকে না। ওকে, ইট গিভস সাম সেন্স বাট ডাজ নট গিভ কমপ্লিট সেন্স। এটা কিছু একটা অর্থ প্রকাশ করে কিন্তু কমপ্লিট কিছু একটা প্রকাশ করে না। যেমন এক্সাম্পল তোমরা দেখতে পাচ্ছ, অন দ্য টেবল, টেবিলের উপরে। এটা কিন্তু গ্রুপ অফ ওয়ার্ড, কিন্তু এখানে কোনো সাবজেক্ট নাই, কোনো ভার্ব নাই, এখানে কিছুই নাই। নেটের জন্য প্রবলেম হচ্ছে।
আচ্ছা, খাতায় যারা লিখছো তোমরা শেয়ার করে দিও, যারা লিখে নাই। ওকে। আচ্ছা, এক্সাম্পল হিসেবে তোমরা দেখতে পারো, অন দ্য টেবল, টেবিলের পর, ইন দ্য কর্নার, কর্নারে, টু দ্য ওয়েস্ট, কি, পশ্চিমের দিকে, অন মাই প্রমোশন, আমার প্রমোশনের পর, অ্যাবাউট আর ফেইলার, তার ফেইল সম্পর্কে অর্থাৎ তার ব্যর্থতা সম্পর্কে, অন মাই সাকসেস, আমার সাকসেসের উপর, অন দ্য রুফ, ছাদের উপর, ইন দ্য রুম, রুমের ভিতর। ওকে, এগুলো তোমরা দেখতেছো প্রত্যেকটাই তোমাদের বেশিরভাগই হচ্ছে তোমার কি বলে প্রিপজিশন ব্যবহার হয়েছে। প্রিপজিশনের ব্যবহারগুলো তোমাদের জানা দরকার। ফ্রেজ ফ্রেজ কিন্তু সেন্টেন্সে অনেক বেশি ব্যবহার হয়। ফ্রেজ সম্পর্কে ধারণা রাখা অবশ্যই তোমাদের, অবশ্যই অবশ্যই ধারণা রাখবা। আর ক্লোজ আর ফ্রেজ তো গেল, তোমরা সবাই বুঝতে পারছো আসলে ফ্রেজ কোনটা ক্লোজ কোনটা। ক্লোজ দেখো, ফ্রেজ হচ্ছে আই গেভ হিম এ গোল্ড চেইন, আই গেভ হিম এ গোল্ড চেইন। আচ্ছা, এই গোল্ড চেইনটা কি? এটা তো গ্রুপ অফ ওয়ার্ড, দুইটা গ্রুপ, দুইটা তোমরা লেখো চ্যাট বক্সে, লেখো তো এটা কি হবে, আই গেভ হিম এ গোল্ড চেইন, এখানে গোল্ড চেইনটা কি হবে? গোল্ড চেইন তো এই যে এখানে তোমার ক্লোজের কিছু পূরণ করছে গ্রুপ অফ ওয়ার্ড, কিন্তু এখানে একটা সাবজেক্টও নাই, একটা ভার্বও নাই, শুধু দুইটা শব্দ, গোল্ড চেইন। আচ্ছা, এটা এটা কি তোমরা লিখিত, চ্যাট বক্সে লিখিত, এটা কি? এটা লিখে ফেলো। ওকে, তারপর হচ্ছে তোমরা ফ্রেজটা দেখছো ক্লোজ, ফ্রেজের হচ্ছে গোল্ড চেইন, হচ্ছে একটা ফ্রেজ। আর আই আই গেভ হিম এ চেইন দ্যাট ওয়াজ মেড অফ গোল্ড, অর্থাৎ কিসের তৈরি? স্বর্ণের তৈরি। এখানে মেড অফ গোল্ড একটা ভার্ব আছে, কিন্তু তোমরা দেখতে পাচ্ছ, মেড অফ গোল্ড, এটা কি? ক্লোজ। তারপর ফ্রেজ, দ্য বয় উইথ দ্য ব্লু আই ইজ মাই কাজিন, অর্থাৎ দ্য বয় ছেলেটি, উইথ দ্য ব্লু আইস, অর্থাৎ ছেলেটির নীল চোখ, ইজ মাই কাজিন, অর্থাৎ দ্য বয় ইজ মাই কাজিন, ছেলেটি আমার কি, চাচাতো ভাই অথবা চাচাতো বোন। এখানে উইথ, এখানে উইথ দ্য ব্লু আইস, কিন্তু উইথ দ্য ব্লু, আচ্ছা এখানে আই লেখছে, আইস হবে। আচ্ছা, উইথ দ্য ব্লু আই, ঠিক আছে, উইথ দা ব্লু আই, এটা হচ্ছে কি তোমার কি প্রকাশ করছে, উইথ দা ব্লু আই। তোমার এটা এটা কিন্তু পুরোটা একটা সেন্টেন্স, খুব এটা তোমার হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সের একটা সুন্দর একটা এক্সাম্পল। উইথ দা ব্লু আইস, এই সেন্টেন্স গুলো একটা গুরুত্বপূর্ণ সেন্টেন্স, তুমি লিখে রাখো, পরে আমি এটা সুন্দর করে বুঝিয়ে দিব। ঠিক আছে, সেন্টেন্সটা কিভাবে কি প্রকাশ করছে। আচ্ছা, এখানে time দেখাচ্ছে যে আর 1 মিনিট পর মেবি তোমাদের ক্লাসটা বন্ধ হয়ে যাবে। সমস্যা নেই, আবার জয়েন করবা। এরপরে তোমাদের ফেস ক্লোজটা সাথে সাথে আমি লিঙ্ক দিয়ে দেবো, আবার জয়েন করে নিবা। আর তারপর হচ্ছে তোমাদের আমি শেষ করে দেবো কমপ্লেক্স কম্পাউন্ড, এবং তোমাদের পড়ার কিছু টেকনিক আছে, ওটা তুমি বলছিলা, ওটা দিয়ে আমি ক্লাসটা শেষ করে দেবো। ওকে, মনে হয় মেবি ক্লাসটা এখনই অফ করে দেওয়া উচিত। আবার আমি চালু করছি তোমাদের বিরতি। ওকে, তোমাদের 5 মিনিটের বিরতি, 5 মিনিট পর অবশ্যই জয়েন করো। ঠিক আছে? আমাকে শুনতে পাচ্ছো? হ্যাঁ, 5 মিনিটের বিরতি, তোমরা 5 মিনিট পর জয়েন করতে পারো।